নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক, আহত এক বিএসএফ জওয়ান। ঘটনা কৈলাসহরে গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশের পাচারকারীর আক্রমণে আহত এক বিএসএফ। এই ঘটনায় শোরগোল কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও এখনো পাওয়া যায়নি মৃত ব্যক্তির নাম পরিচয়। রবিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। চিকিৎসক জানান, বিএসএফ জওয়ানরা একটি মৃতদেহ হাসপাতালে নিয়ে এসেছেন। যথারীতি তিনি পুলিশকে খবর দিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে 1টা নাগাদ গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের আন্তর্জাতিক সীমান্তে 47 নম্বর গেটের সামনে দিয়ে বাংলাদেশের পাচারকারীরা চিনি ও বিড়ি সহ অন্যান্য সামগ্রী পাচার করছিল। সেই সময় 199 নম্বর ব্যাটালিয়নের মাগুরুলি বিওপির জওয়ানরা বাধা দেয়। বিএসএফ সংখ্যায় কম থাকায় পাচারকারী 20-25 জন যুবক বিএসএফ এর দিকে এগিয়ে আসে। বিএসএফ এর জওয়ানরা 47 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকে। পাচারকারীদের হুঁশিয়ারি দিলেও তারা পিছুপা হয়নি। তখন বাধ্য হয়ে বিএসএফ এর এক জওয়ান পাচারকারীদের উদ্দেশ্যে গুলি করে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশের এক পাচারকারী মারা যায়। যে সমস্ত জওয়ানদের দুপুর 12টা পর্যন্ত ডিউটি ছিল, তারা দুপুরের খাবার খেয়ে বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছিল। তখন হঠাৎ করে গুলির শব্দ শুনে তারা লাঠি হাতে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। লাঠি নিয়ে পাচারকারীদের তাড়া করার পর বিএসএফ জওয়ানরা এক পাচারকারীকে ধরতে সক্ষম হয় বলে সূত্রে খবর। বর্তমানে এক বাংলাদেশি পাচারকারী মাগুরুলি বিওপিতে রয়েছে। জানা গেছে, বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় কনস্টেবল মোহনলালের জুতোর ফিতে খুলে যায়। তখন বাংলাদেশি পাচারকারীরা কনস্টেবল মোহনলালকে ধরে ফেলে। তারা কনস্টেবল মোহনলালকে বেধড়কভাবে মারধর করে, তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে কৈলাসহরের আরজিএম হাসপাতালে নিয়ে আসলে আরজিএম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় 5টি সেলাই লাগে বলে জানান। মোহন বাবুর প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তাকে সেলাই দেওয়ার পর হাসপাতালে এডমিট করা হয়। মোহনলাল দুপুর 12টা পর্যন্ত কর্তব্য করে বিশ্রাম নিচ্ছিল। গুলির শব্দ শুনে হঠাৎ করে সেখানে ছুটে যায়। এই ধরনের কাজের জন্য সে প্রস্তুত ছিল না। জানা গেছে, মোহনলালের বাড়ি রাজস্থান। এদিকে জানা গেছে, বিএসএফ যে পাচারকারীকে গুলি করে হত্যা করেছিল, বর্তমানে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে। এই ঘটনায় বর্তমানে মাগুরুলি এলাকায় থমথমে পরিস্থিতি। কিছুক্ষণ আগে একটা বিএসএফ এর গ্রুপ, তারা দুজন এসছে, পেশেন্টটাকে ব্রড ডেড নিয়ে এসছে। এসে আমাকে বলছে এক্সামিন করার জন্য। তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে পেশেন্ট মানে কিছু পাওয়া যাচ্ছে না, পেশেন্টের পালস বিপি কিছুই পাওয়া যাচ্ছে না। তো তারপরে ভালো করে এক্সামিনেশন দেখে দেখলাম যে পেশেন্টের বা পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে। তো ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে। পেশেন্ট ক্লিনিক্যালি ডেড, মানে মারা গেছে। হ্যাঁ, মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসছে আমাদের। পেশেন্টের নামও কিছু কি না, এখনো তো কিছু জানা যাচ্ছে না, কারণ আমি যখন যারা নিয়ে এসছে বিএসএফ এর ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে, শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশের বর্ডারে নাকি ওনাকে কিছু একটা ঝামেলা হয়েছে, তখন ওরা গুলি করেছে। কে গুলি করেছে? বিএসএফ রা? হ্যাঁ, ওরা বলছে গুলি করেছে। গুলি করাতে ওরা নিয়ে এসছে। তারপর তো এখন আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি। কোন থানাকা স্যার? কৈলাসহর থানা। আচ্ছা। বর্তমানে পুরো এলাকা ঘেরাও করে রেখেছে বিএসএফ জওয়ানরা। পাচার বাণিজ্য রুখে দিতে বিএসএফ সংশ্লিষ্ট এলাকায় টহলদারি বাড়িয়ে দিলেও কৈলাসহর শহর উত্তরাঞ্চল এলাকায় পাচার বাণিজ্য রুখে দিতে এক প্রকার হিমশিম খাচ্ছে বিএসএফ ও পুলিশ প্রশাসন। সান্দন টিভি। জবরদস্ত লড়াইয়ের কথা মাথায় রেখে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসেবে রাজেন্দ্র রিয়াং এর নাম ঘোষণা করল বামফ্রন্ট। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন রতন দাসের। রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। বিজেপি এবং তীব্রামথার মধ্যে আগে থেকেই খোল্লা প্রেম চলছিল। শুধুমাত্র আড়ালে আবডালে নাটকীয়ভাবে কথা বলে বিজেপিকে শুধু ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেয়নি। এর চেয়ে বড় হলো থানসা করে কিছু লোককে পুঁজি করার একটা ধান্দা সামনে এনেছে তীব্রামথা। তাই নতুন প্রজন্মকে বিপথগামী থেকে রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে একটি মস্ত বড় সুযোগ। রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে বামফ্রন্ট রাজেন্দ্র রিয়াং এর নাম ঘোষণা করেছে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে রতন দাসের নাম ঘোষণা করেছে।
ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে, এডিসি কে টাকা দেওয়া হয় না। কিন্তু সেই বিজেপির সাথে যে অতীতে বা গত 3 বছরে ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যে ধরনের ভুলগুলো করেছে, বিমাতৃষ্ণ আচরণ করেছে, এগুলি তারা শুধরাবে কিনা এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা উল্লেখ নেই। কিন্তু একেবারে তাদের প্রেম নাকি খুল্লাম খুল্লা প্রেম, এটা এমনি না, খুল্লাম খুল্লা প্রেম। মিডিয়া বা কেউ কেউ সমালোচকরা বলতেন এটা আড়ালে, না আড়ালে না, আমাদের প্রেম খুল্লাম খুল্লা, প্রকাশ্য এই কথাগুলো আজকে বলা হচ্ছে। এবং সেখানে যে ত্রিপুরা রাজ্যের পাহাড়ের সরলমতি মানুষ, বিশেষ করে যুবক সম্প্রদায়কে সিএএ নিয়ে, তারপর ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে আরো নানাভাবে তাদেরকে এই উস্কানি দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছিল। আজকে যখন সিএএ 4 বছর বাদে নরেন্দ্র মোদীর সরকার ইলেকট্রাল বন্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, একটি কঠিন সময়ের মধ্যে দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দেশের মানুষ অভাব, অনটন, দুঃখ, দারিদ্রতার জন্য ভুগছে। জনদুর্ভোগ বেড়েছে, অর্থনৈতিক অসাম্যতা চরমভাবে বেড়েছে, অস্বাভাবিক বেড়েছে বেকার সমস্যা, জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই নিদারুণ সমস্যায় রাজ্যের বেকার যুবক যুবতীরা রাস্তায় রাস্তায় ঘুরছে। সবচেয়ে বড় বিষয় হলো স্কুল কলেজগুলিতে শিক্ষক সংকট সৃষ্টি হয়ে আছে। সরকারের নিয়োগের কোনো উদ্যোগ নেই। কিন্তু মানুষ ভুল বুঝে বিজেপির সাথে 2018 সালের আগে গিয়েছিল। আরো অভিযোগ করে বলেন, মন্ডলের নেতাদের দ্বারা রেগা টাকা থেকে শুরু করে ঠিকাদারি কাজ এবং চাকরি প্রদান করা পর্যন্ত চলছে দুর্নীতি। এই দুর্নীতি সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে অভিযোগ করলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। আরো বলেন, অনেক নাটক হয়েছে। বিজেপি, তীব্রামথা এবং আইপিএফটির সরকার চলছে। এদের নেতৃত্বে রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। আইনের শাসন নেই। সার্বিক ক্ষেত্রে ত্রিপুরা এক লজ্জাজনক স্থানে এসে দাঁড়িয়েছে। সেদিকে গুরুত্ব দিয়ে বামফ্রন্ট ইন্ডিয়া জোটের সন্নিকটে এসে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। পূর্ব ত্রিপুরা আসন থেকে বামফ্রন্টের সিপিআইএম এর হয়ে প্রার্থী হিসেবে লড়াই করবেন রাজেন্দ্র রিয়াং। রাজেন্দ্র রিয়াং সিপিআইএম দলের সদস্য। অপরদিকে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হলেন রতন দাস। তিনি সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক। মনোনীত 2 প্রার্থী আসন্ন নির্বাচনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জনগণের আশীর্বাদ নিয়ে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপিকে মুখের উপর জবাব দিতে বলে আশা ব্যক্ত করেন নারায়ণ কর। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো দিল্লির সরকারকে, বিজেপির নেতৃত্বাধীন যে সরকার হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ববাদীরা চালাচ্ছে, কর্পোরেট আঘাত তাদের সঙ্গে এবং উদারীকরণের নীতি নিয়ে চলছে, তাদেরকে দিল্লির মসনদ থেকে নামানোর জন্য, টেনে হিসেবে নামানোর জন্য অষ্টাদশ লোকসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো ইন্ডিয়া ব্লকের মধ্যে সন্নিবেশিত হওয়ার চেষ্টা করছে। সে উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন। আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে ইন্ডিয়া ব্লকের সেই উদ্যোগকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি স্বাগত জানাচ্ছে এবং আমরা এই রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি, মথা, আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। শান্তন টিভি। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় 2টি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ নেই ভারতীয় জনতা পার্টির সামনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে বামফ্রন্টের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ইন্ডিয়া জোটকে সমর্থন জানিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াংকে প্রার্থী করল বামফ্রন্ট। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রবীন্দ্র ভট্টাচার্য ফোনিং এর মাধ্যমে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, বিজেপির কাছে কোথাও কোনো চ্যালেঞ্জের বিষয় নেই। লড়াইটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আর নির্বাচন এটাই স্বাভাবিক। তবে সিপিআইএম গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের প্রতি তাদের নেই কোনো আস্থা। সিপিআইএম পার্টির সংবিধানেও গণতন্ত্রের কোনো উল্লেখ নেই। তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না। রাজ্যে 2টি লোকসভা আসনে বিরোধীরা 1 লক্ষের বেশি ভোটের সীমানা অতিক্রম
করবে না। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রতন দাসকে প্রার্থী করেছে বামফ্রন্ট। এই কেন্দ্রে রতন দাস আগেও পরীক্ষিত। এই কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করার বিষয়টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। মানে চ্যালেঞ্জ আছে বলে তো মনে হচ্ছে না। এটা কি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে কোনো অংশে কোথাও? আমার তো মনে হচ্ছে না। যাই হোক, মানে একটা নির্বাচনে তো গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা লড়াই তো হবেই। ঠিক আছে, প্রত্যেক গণতান্ত্রিক ভাবে তারা নির্বাচনে, তবে সিপিএম গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে তাদের কোনো আস্থা নেই। তাদের যে পার্টি সংবিধান আছে তার মধ্যে তো গণতন্ত্রের কোনো উল্লেখ নেই, এবং তারা এই দেশে এখন তন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে, কংগ্রেসের সঙ্গে জোট করেছে, দেখে নেবেন। রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রেই প্রথম বিরোধীরা 1 লক্ষের ভোটের সর্বোচ্চ সীমা পেরোবে না, এবং রামনগর কেন্দ্রে যাকে দিয়েছেন তিনি তো পরীক্ষিত, জনবর্জিত। যাই হোক, নির্বাচনে আবার বিষয়গুলি স্পষ্ট হবে। রাজ্যের শাসক দল কবে 7 রামনগর উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে খবর আছে? আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছে। হ্যাঁ, যে কোনো সময় প্রার্থী নাম ঘোষণা হতে পারে। আমাদের তো এখান থেকে ঘোষণা হবে না, দিল্লি থেকে প্রেস রিলিজ দিয়ে নাম জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সন্ধান টিভির সঙ্গে থাকার জন্য। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ফোনিং এর মাধ্যমে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, ইন্ডিয়া জোট হয়েছে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের সর্বসম্মতিক্রমে। ত্রিপুরায় এই জোটকে সাফল্যের রূপ দেওয়ার জন্য কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বামফ্রন্টের সঙ্গে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। ত্রিপুরা ইন্ডিয়া জোটের এই 2 প্রার্থীকে লোকসভা নির্বাচনে জয়ী করার লক্ষ্য নিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের অনুমতিক্রমে ঝাঁপিয়ে পড়বে কংগ্রেস। আমাদের ইন্ডিয়া জোটে রাজ্য নেতৃত্বের বিভিন্ন সময়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং জোটবদ্ধভাবে লড়াই করার বিষয়ে আমরা এই আলোচনার যে মূল বিষয়বস্তু, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছি। তো কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে আমাদের নির্দেশ প্রদান করেন। কিছুদিন আগে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে আমাদের কংগ্রেস ইলেকশন কমিটি, যে সেন্ট্রাল ইলেকশন কমিটি, এই সেন্ট্রাল ইলেকশন কমিটি প্রার্থী ঘোষণা করেছেন, এবং আমরা তখনও বলেছি যে পূর্ব আসনে জোটের প্রার্থী সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং উপনির্বাচন নিয়ে আমরা যে আলোচনা আমাদের মধ্যে হয়েছে, আমরা এটা কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছি। তো আমার কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে নিশ্চয়ই এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদেরকে জোটের পক্ষে মতামত প্রদান করেছেন। স্বাভাবিকভাবেই আমরা গোড়া থেকেই জোট প্রার্থীর বিষয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আমরা জোটকে শক্তিশালী করব, এবং আগামী দিন জোট প্রার্থীদের জয়ী করার জন্য আমরা 2টি দল, বামফ্রন্ট এবং কংগ্রেস দল, আমরা সকলে মিলেমিশে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতায় থাকবো, এই লড়াইকে সফল করব। ধন্যবাদ দাদা। সব মিলিয়ে বলা যেতে পারে, আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বনাম ইন্ডিয়া জোটের লড়াইয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেল। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করে দিয়েছে জোর কদমে। এবারে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযানে কতটুকু সাড়া পড়ে সেটাই দেখার। শান্তন টিভি। গত 15 মার্চ আগরতলার রামকৃষ্ণ মিশন সংলগ্ন গান্ধীঘাট এলাকা থেকে পীযূষ কান্তি সূত্রধর নামের এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মারুতি গাড়ি চুরি হয়েছিল। এই ঘটনার পর পীযূষ শান্তির সূত্রধরের মামলা দায়ের করেছিলেন পশ্চিম থানায়।
পশ্চিম থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে রাধানগর আবাসন সংলগ্ন এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অর্জুন দাস নামের এক চোরকে আটক করে নিয়ে আসে থানায়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি যাওয়া গাড়িটি উদ্ধার হওয়ায় পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পীযূষ কান্তি সূত্রধর। অন্যদিকে পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখেই পর্যালোচনা করেই পুলিশ অভিযান চালায়, আর এই অভিযানে আসে সাফল্য। हमने एक ही दिन में रिकवरी किया है। कल रात को रिकवरी हो गया है। इसमें एक आदमी अर्जुन दास 25 ईयर ओल्ड है, उसको पकड़ा है। ये राधानगर आवासन जो है उधर रहता है, और ये गाड़ी भी रिकवरी हो गया है। प्रगति स्कूल के सामने रिकवरी हुआ है, और इसके पास कुछ मास्टर की भी था। इसके घर में सर्च करने के ये सब मिला है। ये 14 और 15 के नाइट में 2 बजे। क्या गाड़ी है? मारुति 800। कैसे पकड़ा वो? इसको हम लोगों ने, हमारे पास सीसीटीवी है, और हमारा जो ERSS का सीसीटीवी है उसमें भी हम लोग देखा कि एक आदमी स्कूटी से जा रहा था। तो ये तो मतलब वेटरन चोर है, तो इसको ट्रैक करते हुए हम लोग आवासन में गए, तो इस पर कन्फेस किया, और उसके बाद दिखाया कि गाड़ी कहाँ पे है। रिकवरी हो गया। गाड़ी का मालिक क्या नाम? मालिक का नाम क्या है? मालिक का नाम वो मालिक भी आ रहा है अभी। आपको लगता है उसके साथ दूसरा भी कोई है? ये क्या इन्वेस्टिगेशन चल रही है? अभी हम लोग इसको रिमांड में लेके आएंगे। इसके मतलब ऐसे लग रहा है जैसे मास्टर कीज है, ये और भी चोरी किया होगा, तो रिमांड में लेके आने से भी पता चलेगा। सर उसका एलिगेशन है कोई पहली बार नहीं, ये पहले भी छोटा मोटा चोर किया है। इस पर तो दिन रात चोरी का असर बढ़ रहा है, तो इसमें क्या बोलना चाहेंगे? नहीं, इसलिए तो हम लोग ये इतना जल्दी रिकवरी किया है, और पेट्रोलिंग आप जैसे देख रहे हैं बहुत सारा बढ़ गया है। अभी एक्स्ट्रा फोर्सेस भी मिला है, और हम लोग भी बहुत ही मतलब ज़्यादा हम लोग अभी ये नाकास एक्टिवेट कर दिया है, और ये चोरी प्रिवेंट करने के लिए जो स्टेप्स लेना है सभी ले रहे हैं। সপ্তদশ লোকসভা নির্বাচনের ঘোষণা হতেই প্রতিটি বিধানসভার দখল নিচ্ছে আধা সামরিক বাহিনী। রবিবার 47 আমবাসা বিধানসভা এলাকায় জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক সাজো ওয়াহিদ, জেলা পুলিশ প্রধান অভিনাশ রায়, মহকুমা নির্বাচন আধিকারিক সঞ্জিত দেববর্মা সকাশে আধা সামরিক বাহিনীর অফিসার জওয়ানরা ফ্ল্যাগ মার্চে অংশ নেয়। শনিবার লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি ঘোষণা হয়ে গেছে। শান্তির পরিবেশ বজায় রাখতে প্রতিনিয়ত কেন্দ্রীয় সামরিক বাহিনী এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রোড মার্চ সংগঠিত করছে। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। बोला कल इलेक्शन कमीशन का डिक्लेरेशन हो गया है। 2024 का इलेक्शन 19 तारीख से शुरू होगा। हमारा 20 तारीख से हमारा नॉमिनेशन प्रक्रिया और नोटिफिकेशन चालू होगा, और तब से लेकर आज से नोटिफिकेशन इशू करने से या तो डिक्लेरेशन, इलेक्शन कमीशन का डिक्लेरेशन कल से लेकर पूरा इलेक्शन कमीशन का कंट्रोल में आ गया है। तो अभी से लेकर पोल डे तक और पोल डे से लेकर काउंटिंग तक हमारा सबका काम बहुत ज़्यादा इम्पोर्टेंट हो जाता है। इसमें इस बार इलेक्शन कमीशन में 4M के बारे में बहुत इम्पोर्टेंस दिया था। जैसे सबसे बड़ा वाला 2M के बारे में बोला था, मनी और मसल, और इसको कंट्रोल करने में पूरा देश में CAPF को लागू करके रखा है। শনিবার বিকেলে ঘোষণা হয় 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেল 5টায় খোয়াই মন্ডলের উদ্যোগে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে খোয়াই শহর জুড়ে এক মিছিল বের করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, প্রণব বিশ্বাস, সুজিত বড়ুয়া সহ অন্যান্যরা। এই মিছিলটি খোয়াই মন্ডল থেকে শুরু হয়ে সুভাষ পার্ক, বনকর, পুরান বাজার, দুর্গানগর এবং লালছড়া হয়ে পুনরায় মিছিলটি শেষ হয়। এই বিষয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, শনিবার বিকেলে নির্বাচন কমিশন 2024 সালের 18তম লোকসভা নির্বাচনের ঘোষণা দেন। এই নির্বাচন ঘোষণার পরে খোয়াই বিধানসভার অন্তর্গত 52টি বুথের কর্মী সমর্থকদের নিয়ে খোয়াই মন্ডলের উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয় খোয়াই শহর জুড়ে। দেশের নির্বাচন কমিশন 18তম লোকসভা নির্বাচন ঘোষণা করেছে। সেই উপলক্ষে আমাদের সর্বস্তরের খোয়াইয়ের সর্বস্তরের জনসাধারণকে
সামিল করে আমরা এখানে একটা মিছিল আজকে খোয়াই মণ্ডল থেকে শুরু করে খোয়াই শহর পরিক্রমা করে আবার মণ্ডল অফিসে এসে শেষ হবে আমাদের ভারতীয় জনতা পার্টি এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী শ্রীমতী প্রীতি সিং দেববর্মনের সমর্থনে। আমরা বলতে চাই আমাদের এই খোয়াই বিধানসভা কেন্দ্রে 52টি বুথ রয়েছে। আমরা জানি যে আমাদের এই 52টি বুথেই আমরা চেষ্টা করছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে ভারতীয় জনতা পার্টি কিভাবে সেখানে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।